সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় জানিয়ে দিই, জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে সম্মানিত একজন অতিথি ইতিমধ্যে আমার সঙ্গে উপস্থিত আছেন, আরও একজন যুক্ত হবেন। যিনি উপস্থিত আছেন তার সাথে পরিচয় করে দিয়ে একটু শুরু করতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। যেতে চাই মূল আলোচনায়, জুলাই ঘোষণাপত্র ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলতে চাই। জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আজকের দিনটিতে আপনারা গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছেন এবং সেটার যে প্রভাব সেটা আমরা এখনো শহর জুড়ে দেখতে পাচ্ছি। ছোট্ট একটা শহর, অনেক মানুষ, ঘন্টার পর ঘন্টা সেখানে আসলে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা জানি বিএনপি একটি দায়িত্বশীল দল এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনাব তারেক রহমানের যে বক্তব্যগুলো, আমরা সেখানে দায়িত্বশীলতার পরিচয় বারবার দেখেছি এবং আমরা প্রত্যাশা করেছি, যেহেতু বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে, এটা বিএনপি দাবি করে যে সংস্কারের কথা সবার আগে বিএনপি, আমরা কি এইখানে একটু সংস্কার পেতে পারি? যে এই যে বিজয় র্যালিতে যতগুলো মানুষ আসলে এই আনন্দ উপভোগ করলো, তার কয়েক গুণ বেশি মানুষ ভোগান্তি পোহাতে হলো আজকে। আমরা কি এই ছোট্ট শহরটাকে র্যালি, সমাবেশ, মিছিল, পদযাত্রা, মার্চ এগুলো থেকে মুক্তি দিতে পারি যখন আপনারা নির্বাচিত হয়ে আসবেন? ধন্যবাদ, খুব চমৎকার বলেছেন আপনি। তবে আপনার এই অনুষ্ঠানটার নাম তো স্বাধীন সংলাপ, জি, এবং বাংলায় যে বানান আমি দেখলাম, দন্ত শয়বয় আকার, ধয় দিঘ্ঘিকার, তারপরে ন, দন্ত ন, এই স্বাধীন যদি এটাকে আমি বিভাজন করি তাহলে এটার অর্থ দাঁড়াবে নিজের অধীন। দন্ত শয়বয় অর্থ স, তারপরে যোগ হলো অধীন, নিজের অধীন। তো নিজের অধীন যখন মানুষ থাকে তখন তোর চিন্তা ভাবনা নানামুখী হয়। এবং যখন আপনি ভেঙে বলবেন তখন একটা অর্থ বেরোচ্ছে, হ্যাঁ, আর যখন আপনি একসাথে বলছেন তখন কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিন্ন হয়ে যাচ্ছে। আমি ঠিক ওই কথাটাই বলতে চাচ্ছি। কারণটা হলো একদিন আগে, মাত্র 2 দিন আগে আপনারা দেখবেন যে নতুন একটি রাজনৈতিক দল এনসিপি, তাদেরকে আমরা জায়গা ছেড়ে দিয়েছি অনুমতির কাগজটা আমাদের হাতে থাকা সত্ত্বেও, হাতে থাকা সত্ত্বেও উদারতা আমরা তো সেইখানে দেখিয়েছি। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যে অনুষ্ঠানটা আবার ছাত্রদলের পক্ষ থেকে যেটা করা হয়েছে, সেখানে আমরা আগাম সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং ক্ষমা চেয়ে নিয়েছি। বিষয়টা দাঁড়িয়েছে যে আমি যখন হাঁটা শুরু করব, তখন হাঁটা শুরু করলে এমন জায়গায় গিয়ে তো থামা যাবে না যে জায়গাটায় আমাদের এটা অসমাপ্ত থেকে যায়। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে কিনা যে এই শহরে এরকম বড় বড় কোনো আয়োজন না করে যদি ভিন্নভাবে সেই আয়োজনগুলো করা যায়, সেটার ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এর চেয়েও ভালো পরিকল্পনা আমাদের আছে। ছুটির দিনগুলোতে কর্মসূচিগুলো পালন করা এবং সবচেয়ে বেশি হচ্ছে যে স্পর্শকাতর যে জায়গাগুলো, বিশেষ করে হাসপাতালগুলো যেখানে যেখানে আসে, সেই পথগুলোকে এড়িয়ে চলা, যদি রাজপথে করতেও হয়, এরকম পরিকল্পনা এবং চিন্তাভাবনা কিন্তু আমাদের মধ্যে আছে। তারপরেও আজকের জনগণের যে ভোগান্তি হয়েছে, এজন্য আমরা বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবারও বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে বিএনপির কাছ থেকে এরকম দায়িত্বশীলতা সামনে আসলে দেখতে চাই, যাতে জনভোগান্তিটাই সবার আগে প্রাধান্য পায়, কেননা জনগণকে নিয়েই তো আসলে বিএনপি। আমি প্রথম শিরোনাম বলছিলাম যে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি, বহুল আকাঙ্ক্ষিত যে ঘোষণাপত্র, সেটি থেকে কালকে ঘোষণাপত্রের পর জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, তখন তিনি মোটামুটি জানিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ইসিকে চিঠিও দেওয়া হয়েছে। একটু জানতে চাই যে ঘোষণাপত্রটা নিয়ে তো আসলে নানান বিতর্ক। আমি এটিও পড়ছিলাম যে জামাত বলছে যে অপূর্ণাঙ্গ একটি ঘোষণাপত্র হয়েছে, এনসিপি বলছে জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধানের দাবি উপেক্ষিত হয়েছে। শুধুমাত্র বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের আমরা সেরকম কোনো অভিযোগ দেখিনি। ঘোষণাপত্রকে বিএনপির মন মতো হয়ে গেল না। আপনি এটাও খুব ভালো বলেছেন। মানে গণতন্ত্র হচ্ছে বহু পথ ও মতের যেখানে মিলিত ধারা প্রবাহিত হয় পাশাপাশি, সেটাকে এক কথায় বলা যায় গণতন্ত্রের প্রকৃত রূপ। বিএনপি আপনি যদি দেখেন, এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্যেও বিএনপি 2009 সনে একটি জাতীয় কাউন্সিল করেছিল। সেখানে আমাদের স্লোগানটি ছিল দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। 2009-এ আমরা কেন এই কথা বলেছি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ ধীরে 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 অনুভব করেছে এবং সে অনুভব করার মধ্য থেকে মানুষ যখন আউটবার্স্ট করেছে, তার মধ্য থেকে জুলাই আগস্টের অভ্যুত্থানটা কিন্তু হয়েছে। 2016-তে আমরা আরেকটি জাতীয় কাউন্সিল করেছি, সেখানে আমাদের স্লোগানটি ছিল নানান মানুষ, নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। তা আজকে গতকালকের এই বিজয় বর্ষপূর্তি পালনের জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে নানান মানুষ, নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত, এইটাই
প্রতিভাত হয়েছে। বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে সার্বিকভাবে। পয়েন্ট ধরতে গেলে অনেক কিছু এর মধ্যে আছে, কিন্তু সার্বিকভাবে এটাকে জানিয়েছে। আর অন্য অন্য দল কেউ কেউ অর্ধেক জানিয়েছে, কেউ পুরো জানিয়েছে, কেউ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ওই যে নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। মূল যে চাওয়ার জায়গাটুকু সেগুলো নিশ্চয়ই সকলেরই পূরণ হয়েছে বলে মনে করছেন? না, মূল জায়গাটুকু কারোরই হয় না। প্রাথমিক প্রাপ্তিটা হয়েছে যে একটা আমি আমার নিজের মতো করে রায় দিয়ে আমার কাছে দায়বদ্ধ একজন প্রতিনিধি নির্বাচন করব, সেটার একটা পরিষ্কার চিত্র ফুটে উঠেছে। এই জায়গাটুই হচ্ছে প্রাপ্তি। আর যদি ওইটা বলেন যে না সবগুলো তো প্রাপ্তি পূর্ণ হয়েছে, তাহলে আমি বলবো পূর্ণ হয়নি। কারণ ঘোষণার মধ্যেই অনেক রকমের অসঙ্গতি রয়ে গেছে। আর ঘোষণার পাশাপাশি যে বিষয়গুলোকে একটু অবহেলা করা হয়েছে, এখানে ছাত্র জনতার কথাটা বলে নারী শিক্ষার্থীরা যারা যে আন্দোলনে ছিল তাদেরকে কিন্তু একপেশে করে দেওয়া হয়েছে। অথচ যখন আওয়ামী লীগ মাঠে নেমেছে অস্ত্রসহ, ছাত্রলীগ যুবলোক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তখন কিন্তু এই বোনেরা ভ্যানগার্ড হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছিল। তাদেরকে ওইটা বলা উচিত ছিল শিক্ষার্থী জনতার আন্দোলন। এখনো কিন্তু সরকার সেটা একটিবারের জন্য বলেনি। আরেকটি জিনিস হচ্ছে যে কালকে এই ঘোষণার সময় যে সারা দেশ থেকে লোক ভাড়া করে আনা হলো, ট্রেনে অনেক টাকা খরচ করে, এটার কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলোকে বললে একটু ভালোভাবে তারাই সারা ঢাকা থেকে এটাকে সংগঠিত করতে পারত। বরঞ্চ এই টাকাটা মাইলস্টোনের ওই যে অসহায় যে শিশুগুলো তাদের চিকিৎসার জন্য দিলে পরে সেটা অনেক বেশি জন উপকারী হতো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু সেদিকটা কিন্তু সরকারের দৃষ্টি ছিল না। ঘোষণাপত্রের মাদ্রাসা শিক্ষার্থীদের কথা এখানে আসে নাই, নারী শিক্ষার্থীদের কথা আসে নাই, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল শেষ দিকে, সেই বিষয়গুলো কিন্তু আসে না। এগুলো আরো স্পষ্ট হলে ভালো হতো। জি, অসংখ্য ধন্যবাদ। ঘোষণাপত্র যখন ঘোষণা করা হয়েছে, তারপর ঘোষণাপত্রের মোটামুটি সবগুলো দিকই এর আগে আলোচনা হয়েছে নানানভাবে, ঐকমত্য কমিশন থেকে শুরু করে নানান জায়গায়। যে বিষয়টি নজর কেড়েছে বা যে বিষয়টি নিয়ে সবথেকে বিতর্ক তৈরি হচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচিত সরকার সংশোধিত সংবিধানে এই ঘোষণাপত্রকে সন্নিবেশ করবে, যেটি নিয়ে আসলে অনেকে প্রশ্ন করছেন যে নির্বাচিত সরকার মানে সংবিধান সংশোধন করবে কিনা, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এটিকে সন্নিবেশিত করবে সেটাই বা কিভাবে নিশ্চিত হওয়া যায়? এটা দেখেন, এর আগে যত ঘটনা ঘটেছে, আপনি একদলীয় শাসন ব্যবস্থা যখন চাপিয়ে দেওয়া হয়েছিল একটি দলের পক্ষ থেকে, তখন কিন্তু সেইটাকে অনুমোদন দিয়েছে ওই সংসদেরই বেশিরভাগ সদস্য, দু একজন বাদে। যারা দেয়নি তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এটা হলো একটা, অর্থাৎ সংসদীয় পদ্ধতির ওখানেই যেতে হবে। বিএনপি তাদের গঠনতন্ত্রে ছিল রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির সরকার, কিন্তু সেইখান থেকে কিন্তু শুধু জাতীয় স্বার্থে বিএনপি 1991 সনে সংসদীয় পদ্ধতিতে ফেরত এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা দেখিয়েছেন। তো এখন আবার যে জিনিসটা দাঁড়িয়েছে সেটা হলো, এখন এই আপৎকালীন যে জিনিসগুলো হবে সবগুলোই তো জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে একসময়। জিয়াউর রহমান সাহেব পঞ্চম সংশোধনী করেছিলেন, তিনি শুধু জাতীয় সংসদে পরবর্তীতে একটা অনুমোদনের ব্যবস্থা করেছেন তা নয়, তিনি গণভোটের মাধ্যমে এটাকে আবার দ্বিতীয় দফা অনুমোদন নিয়েছিলেন, অর্থাৎ সব দিক থেকে। সুতরাং এটা একটা পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল, একটা মানে কি বলে একটা জিনিস, একটা উপাদান, সেইটাকে তো ওখান থেকে করতে হবে, এটা ঠিক। এর জন্য তো কোনো অঙ্গীকারের প্রয়োজন পড়ে না, আর সেটা না সংশয়েরও আসলে কোনো কারণ না, সংশয়েরও কোনো কারণ নেই। কারণ এই অভ্যুত্থানটা তো একটা গণ অভ্যুত্থান ছিল। গণ অভ্যুত্থানের কিন্তু কোনো মাতা পিতা থাকে না। আগে যেভাবে অমুকের পিতা, তমুকের পিতা, জাতির পিতা, বঙ্গের পিতা এগুলো বলা হতো, 71-এ যেভাবে জনযুদ্ধ ছিল যার কোনো মাতা পিতা ছিল না, এই গণ অভ্যুত্থানেও কোনো মাতা পিতা ছিল না, অংশগ্রহণ করেছে সবাই, এটা ঠিক। একদম, অসংখ্য ধন্যবাদ। নিরাপত্তার বিষয়টা নিয়ে আসলে সবসময় প্রশ্ন ছিল, এখনও প্রশ্ন আছে। ঘোষণাপত্রের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন যে এখনও ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। বলেছেন যে বর্তমান সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে এই অবস্থা নির্বাচন করতে গেলে প্রার্থীদের নিরাপত্তার ঝুঁকি থেকে যায়। এই ঝুঁকিতে কেন নির্বাচনে যাব? আপনার কাছে নিরাপত্তার বিষয়টা এখন কেমন? আপনাকে একটা কথা বলি, বাংলায় কিছু বাক্য আছে, শব্দও আছে, যেগুলোকে যদি আপনি উল্টো দিক থেকে লেখেন বা পড়েন তাহলেও যা হবে, আর সহজ বাম দিক থেকে লিখলে বা পড়লেও তাই হবে। যেমন ধরেন 4 সের চা, এটাকে উল্টো দিক থেকে বলেন 4 সের চাই হবে। ঘুরবে রঘু, ওদিক থেকে বলেন ঘুরবে রঘুই হবে। সীমার মাসি, ওদিক থেকে লেখেন বা বলেন সীমার মাসিই হবে। তো এই যে প্লেন ড্রিম
সেন্টেন্স বা ওয়ার্ড বলে এগুলাকে। এই রকম কথা যদি মানে বারবার করে হতে থাকে, এর চেয়েও খারাপ উপাদানের মধ্যেও তো এই দেশে নির্বাচন হয়েছে, আমরা দেখেছি না? লতিফুর রহমান সাহেব করেছেন না? হাবিবুর রহমান সাহেব করেছেন না? জাস্টিস শাহাবুদ্দিন সাহেব করে দেখিয়েছেন না? তো এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার তো কিছু নাই। হেফাজতের একটাই আক্ষেপ থাকতে পারে যে জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের এই মর্মান্তিক ঘটনাটার উল্লেখ নেই। উল্লেখ নেই, এটা ওনার মানে একটা জেনুইন একটা কষ্ট পাওয়ার মতো বিষয়, এটা থাকা উচিত ছিল। এছাড়া অন্য যে সংশয় ওরা প্রকাশ করেছেন, বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে যে না, একজন আনসার একটা লাঠি হাতে একটি ভোট কেন্দ্র পাহারা দিয়ে সুষ্ঠু নির্বাচন করে আনা যায়, এটা প্রমাণিত হয়েছে অতীতে। সুতরাং সামনেও আমরা নিরাপত্তার ঝুঁকি তেমন ভাবে দেখছি না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। দেখছি না। অসংখ্য ধন্যবাদ। অবাধ, সুষ্ঠু এবং স্মরণীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে ভূমিকা, তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অনেক বড় ভূমিকা পালন করতে হবে। আপনি বলছেন যে একজন আনসারকে দিয়ে আসলে সুষ্ঠু একটি কেন্দ্র নির্বাচন হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাটা অনেক বেশি জরুরি। আপনি কি মনে হচ্ছেন যারা এখন আক্ষেপ করছে তারা কি সেই সদিচ্ছাটুকু তখন দেখাবে, বা বিএনপির পক্ষ থেকে কি ধরনের সহযোগী মনোভাব আসলে পোষণ করা হবে সে সময়? না, বিএনপি তো ইতিমধ্যেই দেখানো শুরু করেছে। আপনি যদি জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত দেখেন, বিএনপি তার সর্বোচ্চ ছাড় দিয়েছে এবং উদারতার অনেকগুলো নতুন স্তর তারা তৈরি করে যা মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছে, যেটা আমি আমার প্রারম্ভিক আলোচনায় কিছুটা আমরা বলে গেছি। এবং আপনি যদি সে লন্ডনে তারেক রহমান সাহেবের এবং ডক্টর ইউনূস সাহেবের সাক্ষাতের বিষয়টিও যতটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কিংবা গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমে, সেখানেও দেখবেন যে আলোচনাটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং একজন বয়স্ক মানুষকে, বাবার বয়সী একজন মানুষকে কিভাবে কথা বলতে হয় সেটাও তারেক রহমান সাহেব কিন্তু দেখিয়েছেন বিএনপির পক্ষ থেকে। আর সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন একমাত্র নেত্রী যিনি বাংলাদেশের মানচিত্রের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কখনো 5টি আসনে, কখনো 3টি আসনে নির্বাচন করেছেন, কিন্তু ওনার জীবনে নির্বাচনে পরাজিত হওয়ার কোনো রেকর্ড নেই। তার মানে কি, একজন সর্বজন স্বীকৃত জনপ্রিয় নেত্রী। তার দলের পক্ষ থেকে খারাপ কোনো কিছু হবে উনি সহ্য করবেন, এটা তো মানুষ বিশ্বাস করবে না। সুতরাং আমাদের কারোর মধ্যে যদি ইচ্ছাও থাকে যে আমরা ঝামেলা করব, আমরা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার হয়ে যাব, এই ভয়েও আমরা করব না। এটা হচ্ছে একদম সহজ, সব ধরনের সতর্কতা এবং সহযোগিতা আপনারা সেখানে পোষণ করবেন। জি, ইনশাআল্লাহ। এবং প্রার্থীর নিরাপত্তা ঝুঁকির কথাও তারা বলছেন যে এই পরিস্থিতিতে আসলে প্রার্থীরা কতটা নিরাপদভাবে আসলে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পারবে সেটি নিয়ে তারা সংশয় প্রকাশ করছেন। না, আমার মনে হয় যে প্রার্থীরা নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারবে, কারণ এখন যদি এনসিপির মতো একটা নতুন দলকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি সবাই মিলে গার্ড দিয়ে তারপরে একটা অনুষ্ঠান করিয়ে আনতে পারে গোপালগঞ্জের মতো জায়গা থেকে, তাহলে তখন পারবে না কেন? সেটা তো একটি জায়গা, ছোট একটি জায়গা, এরপর তো পুরো বাংলাদেশ। ওটা তো একটা ছোট জায়গা, ঠিক আছে, কিন্তু পুরো বাংলাদেশে তো এরকম ঘটনার পুনরাবৃত্তি হওয়ার মতো শক্তি তাদের আছে। কারণ আপনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে সেনাবাহিনী যদি শেষ দিকে না বলতো যে আমরা সাধারণ মানুষের উপরে গুলি চালাবো না, তাহলে হয়তো আরও কিছুদিন থেকে যেত এই ফ্যাসিবাদ, আরও অনেক প্রাণ ঝরত। সেক্ষেত্রে তো এই সেনাবাহিনী একটা ব্যতিক্রমী দায়িত্ব পালন করেছে, যেটা আগের কোনো সেনাপ্রধান বা তাদের সহযোগীদের মাধ্যমে আমরা দেখতে পাইনি নিকটে। এখন পর্যন্ত যে সেটা তো জেনারেল ওয়াকার সাহেব দেখিয়েছেন তার সতীর্থদেরকে সাথে নিয়ে, তাদের উপরে আস্থা রাখা উচিত। 1.5 লাখ পুলিশ এবং 60,000 সেনাবাহিনীর সদস্য যাদেরকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হবে, পর্যাপ্ত মনে করছেন কিনা? আমি পর্যাপ্ত মনে করছি। আর যদি প্রয়োজন হয় এর চেয়ে সংখ্যা বাড়ানোর মতো ব্যাপার সরকারের হাতে রয়েছে, তারা ইচ্ছা করলে করতে পারবেন। তারপরে বলেছে বডি ক্যামেরা দেওয়া হবে। দলের কাছ থেকে সহযোগিতার ব্যাপারে সরকার কি কোনো কথা বলেছে এখন পর্যন্ত? দলের কাছ থেকে সরকারের সহযোগিতার ব্যাপারটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা, তারা চিন্তা করবেন যে না, যত শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হবে অত ভোট গণনার পরিবেশটা ভালো থাকবে। আমরা আশা করি শান্তিপূর্ণ থাকলেই ভোটাররা কেন্দ্রে বেশি আসবে, ভোটাররা কেন্দ্রে বেশি আসলেই তো জনপ্রিয় দলগুলোর লাভ। একদম। সুতরাং আমরা কেন ঝামেলা করতে যাব, অন্য কেউ করতে পারে, করার চেষ্টা করতে পারে। আপনাদের দিক থেকে এখন পর্যন্ত সবকিছুই পজিটিভ বলা হলো, একটি বিষয়ে আপনাদের দিক থেকে সংশয় প্রকাশ করা হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদে 2জন ছাত্র উপদেষ্টা আছে তাদেরকে রেখে যদি নির্বাচন হয়
সেক্ষেত্রে সেটি আসলে সুষ্ঠু হবে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে প্রফেসর ইউনূস নিশ্চয়ই এমন কোনো কাজ করবেন না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, অর্থাৎ তারা থাকলে কি প্রশ্নবিদ্ধ হবে, বিষয়টা কি এরকম? না, তারা থাকলে তো প্রশ্নবিদ্ধ হবে নিঃসন্দেহে। প্রশ্নবিদ্ধ হবে এই কারণে যে তারা তাদের যে সরকারি তাদের অংশগ্রহণটা এইটি অপ্রত্যাশিত ছিল সাধারণ মানুষের কাছে। অপ্রত্যাশিত ছিল এই কারণে যে যাদের শিক্ষা জীবনী এখন পর্যন্ত শেষ হয়নি অনেকের, বা কেবল সম্পন্ন হয়েছে, তাদের সঙ্গে অংশগ্রহণ করেছে বাংলাদেশের সর্বশ্রেণীর এবং পেশার মানুষরা। এবং আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন যে এখানে শিক্ষার্থীদের যে মানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণটা হচ্ছে দ্বিতীয় ধাপে। প্রথমে সর্বোচ্চ নিহতের সংখ্যা কিন্তু শ্রমজীবীরা সংখ্যা হচ্ছে, দ্বিতীয় ধাপে হচ্ছে শিক্ষার্থীরা, ছাত্র না শিক্ষার্থী। এই ছাত্র যারা বলেন তাদের সঙ্গে আমার দ্বিমত আছে, শিক্ষার্থীরা ছাত্র এবং ছাত্রী উভয়ই সেখানে। সেইখান থেকে তাদের এতজন মানুষ সরকারে অংশগ্রহণ করেছে, এটা হঠাৎ করে একটা হোঁচট লেগেছে মানুষের মধ্যে, এটা তাদের যাওয়া ঠিক হয়নি। কারণ আমরা তো তাদের কাছ থেকে আরও নতুন এবং আরও সমৃদ্ধ বাংলাদেশ আশা করি। বিএনপির মূল নেতৃত্বে যারা আছেন তারা তো সবাই এখন বয়স্ক, সবাই মানে তাদের বয়স এখন পড়ন্ত বেলার দিকে, আর এরা হচ্ছে উদিত সূর্যের মতো। এরা দেশকে ভবিষ্যতে আরও অনেক কিছু দিতে পারবে। এখনই যদি সরকারে ঢুকে বেতন ভাতা, গাড়ি এবং অন্যান্য সুযোগ সুবিধা, অন্যগুলোর কথা আমি নাই বললাম, এতে অভ্যস্ত হয়ে পড়ে তাহলে তো ভবিষ্যতের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে। সেদিক থেকে নির্বাচনের আগে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ডক্টর ইউনূস সাহেবের যে ইমেজ, সেই ইমেজটা আরও ধারালো হবে। জি, নতুন যারা প্রতিনিধি, নতুন যারা আছেন তাদেরকে উদীয় সূর্যের সাথে তুলনা করলেন। দলের মধ্যে এরকম পরিকল্পনা আছে কিনা যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইয়াংদেরকে সুযোগ দেওয়া হবে বেশি? আছে, এটা এই সিদ্ধান্তটা হয়ে রয়েছে আমাদের আগে থেকেই। এবং শুধু তরুণদের মধ্যে থেকে বা যুবকদের মধ্যে থেকে হবে তাই না, এর মধ্যে থেকে যাদের উদ্ভাবনী চিন্তা আছে, যারা তথ্য প্রযুক্তিগতভাবে অভিজ্ঞ এবং তথ্য প্রযুক্তির সঙ্গে তথ্য প্রযুক্তির আজকে প্রতিযোগিতা সারা বিশ্বে, এর সঙ্গে পাল্লা দিয়ে দেশকে বা ওই তার নিজের অংশকে নেতৃত্ব দিতে পারবে, সে ধরনের জরিপও কিন্তু আমাদের দল থেকে চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাকে স্বাগত জানাই। আপনাকে ছাড়াই একটা অংশ আমরা আসলে শেষ করে ফেলেছি, এই জন্য এই অংশে আপনাকে দিয়ে একটু শুরু করি। ঘোষণাপত্র নিয়ে আসলে নানান মত, নানান পথ আমরা দেখতে পাচ্ছি। ঘোষণাপত্রের আগে নানান সংশয় ছিল, বিএনপিও বলেছিল যে যদি আমাদের সংস্কার সেখানে মানা না হয় তাহলে আমরা এর পরপরই বিবৃতি দিব। এনসিপি থেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছিল এবং ঘোষণাপত্রের পর এনসিপি বলছে যে এটি পূর্ণাঙ্গ নয়। জামাতে ইসলামী বলতেছে এটি অপূর্ণাঙ্গ এবং গুরুত্বহীন। আপনার কাছে একটু জানি যে জুলাই ঘোষণাপত্র আসলে কেমন দেখলেন? আপনাকে ধন্যবাদ। আর প্রিয়ভাজন আলাল ভাই, দর্শক শ্রোতা যারা দেখছেন আপনাদেরকেও শুভেচ্ছা। প্রথমত আমরা গতকালকের অনুষ্ঠান বলতে পারেন এক ধরনের বর্জনই করেছি আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে। এই জায়গা থেকে যে আমরা দেখছি মাত্র 2-3টা দলকে এটাকে যে মানে শেষ এটাকে চেহারা দেওয়া, সেখানে তারা যুক্ত ছিলেন। বাকি অধিকাংশ রাজনৈতিক দল এই ঘোষণা চূড়ান্ত করার প্রক্রিয়ায় তাদেরকে বাইরে রাখা হয়েছিল, খুব অজানা কারণে, অদৃশ্য কারণে, এবং কিছুটা মনে হয়েছে কিছুটা গোপনীয়তার সাথে পুরো কাজটা সম্পন্ন হয়েছে, যেটা আমরা মনে করি এটা একটা ছাত্র জনতা শ্রমিক অভ্যুত্থানের এক ধরনের তার ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণ করবার জন্য যে ঘোষণা। তো যারা অভ্যুত্থানের স্টেক হোল্ডার সবাইকে যুক্ত করবেন, কথা বলবেন, এনগেজ করবেন, এটাই তো ছিল খুবই স্বাভাবিক। এবং সরকারের প্রথম দিন থেকে মনে হয়েছে তারা এক ধরনের নিজেরাও, যদিও গতকালকে প্রধান উপদেষ্টা ঐক্যের কথা বললেন, কিন্তু সরকার প্রথম দিক থেকে একটা ভাগ বিভাজনের একটা অলিখিত রাজনৈতিক কৌশল যেন তারা অবলম্বন করছেন। তো সে কারণের জন্য আমরা এইভাবে ধরুন কেবলমাত্র সাক্ষী গোপাল হওয়ার জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা আসলে এখানে থাকতে চাইনি, কিন্তু আমাদের পার্টি থেকে 3 জনকে তারা আমন্ত্রণ দিয়েছিলেন। আবার তারপরেও প্রোগ্রামটা হয়েছে। আজকে আমি অনেকগুলো গণমাধ্যমকে ইতিমধ্যে আমি বলেছি, অনেকগুলো টেলিভিশনকে আমি বলেছি যারা বাসায় এসেছিলেন, আমরা এটাকে ইতিবাচকভাবেই তারপরে এটাকে আমি দেখেছি। আমি যেটুকু কালকে শুনেছি, আজকে খবরের কাগজে তার হলো ডিটেলসটা আছে। এটাকে ধরুন ইতিমধ্যে তো অনেকগুলো তার দুর্বলতা বেরিয়ে এসছে, কিছু সমালোচনা এসছে, কিন্তু সাধারণভাবে আমার অ্যাটিচিউড এ ব্যাপারে ইতিবাচক। আমার অ্যাটিচিউড এটা দরকার হলো কেন? দরকার হলো যে আমরা যে একটু সাংবিধানিক দিক নিয়ে একটু কথা বলেছি। সাংবিধানিক স্বীকৃতির যে বিষয়টি আসছে,
সেটি নিয়ে বেশ কিছু দল আসলে সংশয় প্রকাশ করছে যে নির্বাচিত সরকার এসে সেটি সংবিধানে সংযুক্ত করবে কিনা, সেটি নিয়ে আসলে সংশয় প্রকাশ করছে। আপনার কাছে কি মনে হয়? না, প্রথম হচ্ছে যে যখন ওনার মানে এটার দুর্বলতা যে জায়গাটা আমি বললাম, রাজনৈতিক স্টেক হোল্ডার সবাইকে যুক্ত করে যদি আপনি এটা ঘোষণা করতেন প্রশ্নগুলো তাহলে কম, তাহলে কিন্তু প্রশ্নটা থাকতো না, এটা অনেক বেশি কম্প্রিহেন্সিভ হতে পারত। আজকের এবং এটাকে কিছুটা একতরফা হিসেবে দেখার যে একটা সমালোচনা হচ্ছে, এই সমালোচনা অনেকখানি মানে এড়িয়ে যাওয়া যেত। আরেকটা মনে করি আমি যে ইতিমধ্যে তো গতকালকে প্রধান উপদেষ্টা তার ভাষণে যেটা বলেছেন, আমাদের সংবিধানের এটা তারপর অ্যানেক্সারে এটা যুক্ত হবে, তো একটা ঐতিহাসিক দলিল হিসাবে এটা যুক্ত হবে। আমি ইতিবাচকভাবে এটাকে আমি দেখতে চাই। কেউ কেউ এটাকে সংবিধানের প্রিয়াম্বেল আকারে দেখতে চেয়েছিলেন, সেটাকে আমি খুব যৌক্তিক বিবেচনা আমি করি না। এরপরে যদি আরেকটা অভ্যুত্থান হয়, তাহলে সে অভ্যুত্থানের যদি আমরা এরকম আরেকটা ঘোষণা তৈরি করি, তাহলে সেটাও কি প্রিয়াম্বেলে যুক্ত হবে? তো এগুলো তো কোনো যুক্তির কোনো কথা না। যেটা ত্রুটি হয়েছে যে, আর ভবিষ্যতে যখন ইলেক্টেড পার্লামেন্ট হবে, পার্লামেন্টে তো এটা একটু এন্ডোর্স করার প্রশ্ন আছে। আমরা ঐক্যমত কমিশন যেসব বিষয় নিয়ে আলোচনা করছি, একমত হচ্ছি, এগুলো তো ইলেক্টেড পার্লামেন্ট রিপ্রেজেন্টেটিভরা তারা কথা বলবেন, এটাকে তারা রেটিফাই করবেন, সংবিধানে যুক্ত হবে। একই সাথে জুলাই ঘোষণাটাও যদি শেষ অংশে পরিশিষ্টে যদি এটা যুক্ত হয়, এটা একটা হিস্টোরিক্যাল একটা ডকুমেন্টস হিসেবে থাকবে, যার প্রতি আমাদের একটা জেনারেল আমাদের একটা কমিটমেন্টের জায়গাটা থাকবে। আমি ইভেন সরকার এইসব ত্রুটির সমালোচনার পরেও আমি এটা ইতিবাচক হিসেবে দেখছেন। আমি একটু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে আসি। এনসিপি বলছে যে জুলাই ঘোষণাপত্রের নতুন সংবিধানের দাবি উপেক্ষিত হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে সংবিধানের ব্যাপারে কি ভাবছে, সংস্কারকৃত সংবিধান নাকি নতুন সংবিধান? না, আমরা সংস্কারকৃত সংবিধানের কথাই বলছি, শুরু থেকেই বলছি। তবে এখানে একটা কথা আছে যেটা সাবির ভাই একটু আগে বললেন, সেই কথার একাংশের সঙ্গে আমি এটা যুক্ত করতে চাই যে আসলেই যারা ছিলেন আন্দোলনের স্টেক হোল্ডার, মেইন স্টেক হোল্ডার রাজপথে, তার মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম। আমার নিজের একজন অংশগ্রহণকারী হিসেবে আমার নিজের দেখা যেটা, তো বাংলা শব্দের মধ্যে কিছু শব্দ আছে বাংলা বর্ণমালায় যেগুলোকে ইচ্ছে করলে এড়ানো যায়, কিন্তু দিলে পরে সুন্দর হয়। যেমন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু আছে না কিছু শব্দ, এগুলো কিছু কিছু জায়গায় দিলে পরে খুবই অর্থবহ হয়। আবার এগুলো বাদ দিলে যে খুব সম্মানহানি হয় এমন না, তবে সৌন্দর্যটা নষ্ট হয়। আমরা যেহেতু গণতান্ত্রিক চর্চার দিকেই যাচ্ছি ধীরে ধীরে, এটার সৌন্দর্যটা থাকা খুব প্রয়োজন ছিল বলে আমি মনে করি, যেটা উনি বলেছেন। আর বিভিন্ন মত তো থাকবেই, এনসিপির একরকম থাকবে, তারা নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের একরকম থাকবে, বড় দলগুলোর একরকম থাকবে, একটু ছোট দল যারা তাদের এটা নিয়ে আবার অন্যরকম দুশ্চিন্তা থাকবে। খুবই স্বাভাবিক এটা, তবে সবাইকে নিয়ে করলে এটা ভালো হতো। সবাই বলতে যারা মূল স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে করলে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি সাইফুল ভাই আপনার কাছে আরও একবার আসি। গণঅভ্যুত্থানের 1 বছর তো পূর্ণ হয়ে গেল। এই অভ্যুত্থানের শুধু যে শেখ হাসিনাকে এখান থেকে পতনের বাইরেও আরও বেশ কিছু আকাঙ্ক্ষা ছিল, সামাজিক কিছু আকাঙ্ক্ষার বিষয় ছিল, রাজনৈতিক কিছু আকাঙ্ক্ষার বিষয় ছিল। 1 বছরের মূল্যায়নটা যদি আপনি করেন, কতটুকু পূরণ? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, খুব সংক্ষেপে বলতে হবে। 1 বছরে আমরা তো সরকারকে একটা অসাধারণ একটা ম্যান্ডেট দিয়েছিলাম, কিন্তু সে অসাধারণ ম্যান্ডেট পাওয়ার পরে সরকার 1 বছরের পারফরমেন্স যদি আমাকে নম্বর দিতে হয়, সরকারকে তো টেনে টুনে হয়তো আমি পাশ করাবো। যেহেতু আমাদের সরকার, আমরা সমর্থন দিয়েছি নানা সমালোচনার পরও, অনেক সময় আসে না গ্রেস নাম্বার দিয়ে পাশ করানো, যেহেতু পাশ করানোর একটা দায়টা আমাদের আছে, যেহেতু আমরা এই অভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডারের মধ্যে আমরা তার মধ্যে অন্যতম, তো আর যেহেতু আমাদের সমর্থিত সরকার, ফলে সেদিক থেকে কিছুটা টেনে টেনে ওনাদেরকে আমরা হয়তো পাশ করিয়ে দেব কিছুটা আমাদের ধারাবাহিকতার জন্য, কিছুটা আমাদের শেষ রক্ষা করবার তাগিদ থেকে। ওনারা এই বিপুল সমর্থনকে ওনারা আসলে কাজে লাগাতে পারেননি। ওনাদের আন্তরিকতা নিয়ে আমার বড় কোনো প্রশ্ন নেই, ওনাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, কার্যকারিতা নিয়ে আমার প্রশ্ন আছে। ওনাদের যেটা কালকে প্রধান উপদেষ্টা যেটা কালকে তিনি বললেন যে তাদের 3টা বড় এজেন্ডা, তারা যদি এর মধ্যে থাকতে পারতেন তাহলে সরকার তুলনামূলক অনেক ভালো করতেন। তারা এমন সমস্ত ঝাঁপি তারা খুলে বসছেন, সেই ঝাঁপি এখন তারা কিন্তু গুটিয়ে আনতে পারছেন না। বিচারটা দৃশ্যমান হচ্ছে, এটা একটা ভালো একটা জায়গাটা, এটা গ্র্যাজুয়ালি কার্যকর হবে। সরকারের সবচেয়ে বড় আমি রাজনৈতিক সাফল্য যদি আমাকে বলতে বলেন, এই যে আমরা জাতীয় ঐক্যমত কমিশনে আমরা যে
ভবিষ্যতে বাংলাদেশ কোন পথে হাঁটবে, সাংবিধানিক গণতান্ত্রিক সংস্কারগুলোর মধ্য দিয়ে একটা রাষ্ট্র, কোনো একটা দল, কোনো একটা ব্যক্তি ক্ষমতা যাওয়ার পরে যেন কর্তৃত্ববাদী শাসকে পরিণত না হন, তার জবাবদিহিতা, স্বচ্ছতা এবং তাকে যে প্রশ্ন করবার যে সুযোগ, সর্বোপরি সরকারের সাথে সাংবিধানিক এবং আইন প্রণয়নী বিভাগের অর্থাৎ নির্বাহী বিভাগের যে একটা যৌক্তিক একটা মানে ব্যালেন্সিং যে ক্ষমতার ভারসাম্য থাকা দরকার, লজিক্যাল রেশনাল ভারসাম্য, সেদিক থেকে সংস্কারগুলো যদি আমরা আগামী কদিনের মধ্যে, যেটাকে আমরা বলছি জুলাই সমঝোতা সনদ, ইতিমধ্যে আমরা প্রায় 20টার মধ্যে 19টাতে আমরা একমত হয়েছি। কিছুটা আমরা পুরোপুরি একমত, কিছুটা নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা এটাকে গ্রহণ করেছি। যদি এটা আমরা স্বাক্ষর করতে পারি, এটাই হবে সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য। যে সাফল্য কিনা সেটা বোঝা যাবে আগামী ফেব্রুয়ারিতে। আমাদের 16-17 বছর আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সেই নির্বাচন যদি সফলভাবে সরকার যদি করে বেরিয়ে যেতে পারে, শত সমালোচনার পরও সরকারকে আমরা কিছুটা নিশ্চয়ই সাধুবাদ জানাবো। আর গুরুত্বপূর্ণ জায়গাটা, সরকার তারা তো মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে পারেনি। এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি এখন চলছে। বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে এখন যাচ্ছে। একটা অনির্বাচিত সরকার, যার হয়তো এক ধরনের ইথিক্যাল তার একটা ম্যান্ডেট আছে, কিন্তু তার তো কোনো রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না। আমি মনে করি গতকালকে তিনি এই বক্তব্য দেবার পরে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে একটা অনাকাঙ্ক্ষিত মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল, তার খানিকটা অবসান ঘটবে, সরকারের প্রতি আস্থার জায়গাটা কিছুটা বাড়বে, এবং বাংলাদেশের আছে না যে ঘর পড়ার মধ্যে আলো পড়া দেওয়া, একটা অস্থিতির অবস্থার সুযোগ নিয়ে যারা নানা এজেন্ডা যারা পুশ করতে চায়, সেটার সুযোগটা হয়তো কিছুটা হয়তো সীমিত হবে আমি মনে করি। এখন একটা নির্বাচনী জায়গায় যাওয়ার কিছুটা একটা পরিবেশ আমাদের জন্য তৈরি হলো, এটা বলা যেতে পারে। বাকিটা নির্ভর করবে সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আরও একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ছোট করে জানতে চাইবো যে এই কথাটি আসলে 1 বছরে এই গণঅভ্যুত্থানে অনেক কিছু ছিল, বৈষম্যটা মূল সামনে থাকলেও আমরা নানান দেয়াল লিখন দেখেছি, সেখানে মানুষের চাওয়া পাওয়াগুলো সেখানে আসলে প্রতিফলিত হয়েছে। সেখানে বলেছে যে সংস্কার চলছে, আমরাই গর্ব বৈষম্যহীন সরকার, মেয়ে ছেলে বৈষম্য নয়, মানুষ হিসেবে সবার পরিচয়, ধর্ম বৈষম্য নিপাত যাক, সমতল থেকে পাহাড়, এবারের মুক্তি সবার, চা শ্রমিকের বেতন বাড়াও, একজন রিক্সা চালকের সন্তান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, গণমানুষের রাষ্ট্র ব্যবস্থা, এরকম নানান আকাঙ্ক্ষা আমরা আসলে দেখেছি। বিএনপি সেগুলোকে আসলে কিভাবে দেখছে, বা সেগুলো নিয়ে বিএনপির কি নির্বাচিত হওয়ার পর সেই পরিকল্পনা আছে কিনা? বিএনপি পায়োনিয়ার হচ্ছে সংস্কারের, আজকে যেটা সবচেয়ে বেশি আলোচিত এই ফ্যাসিবাদের পতনের পর, সেটা হচ্ছে সংস্কার। এই সংস্কারের পায়োনিয়ার হচ্ছে বিএনপি। আমরা প্রথমে 27 দফা দিয়েছিলাম, আমাদের এই সাইফুল ভাইদের মতো বন্ধু সংগঠনগুলোর সঙ্গে ক্রমাগত কয়েক মাস আলোচনা করে 31 দফায় আমরা গিয়েছি, এবং শুধু গিয়েছি তাই নয়, আমরা আবার সবার শেষে বলেছি উপসংহারে যে আরও যদি কোনো ভালো মতামত গণস্বার্থে গ্রহণ করে আমরা করতে পারি, এরকম কিছু আসে কোনো সেক্টর থেকে আমাদের কাছে, আমরা সেটাকেও গ্রহণ করব। বিশাল একটা দরজা কিন্তু আমরা খোলা রেখেছি। আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এই সরকার যে শুরুতে যে কাজটি করেছে, এটাকে একটা নির্দিষ্ট এলাকার অ্যাসোসিয়েশন বানিয়ে ফেলেছে। তারপরে একটা ডক্টর ইউনূস সাহেবের একটা নিজস্ব প্রতিষ্ঠানের লোকজনকে এনে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বসানো হয়েছে। তারা যোগ্য কিংবা অযোগ্য সেই বিচারেও কিন্তু আমরা যাইনি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যে পৃথিবীতে পরিবর্তনকারী এই যে বিদ্যুৎ আবিষ্কার করেছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তিনি কিন্তু এর জন্য কোনো টাকা পাননি, চ্যারিটি হিসাবে তিনি এটাকে উৎসর্গ করেছেন মানব জাতির জন্য। টাকা নিয়ে গেছেন কিন্তু যিনি মিটার আবিষ্কার করেছেন তিনি। তো সরকারের মধ্যে কিন্তু এরকম কাজকর্ম কিন্তু হচ্ছে, চলছে। আবার যদি আপনি দেখেন যে পরীক্ষামূলকভাবে গণতন্ত্র থেকে উড্ডয়নের একটা ব্যাপার আছে, রাইট ব্রাদার্স দুই ভাই মিলে যে বিমান আবিষ্কার করেছিলেন, উড়োজাহাজ, দুই ভাই কিন্তু একত্রে কখনো ওই পরীক্ষামূলক বিমানে চড়েন নাই। সবসময় সিদ্ধান্ত ছিল যে তুই যখন চলবি আমি নিচে থাকবো, আর আমি যখন চলবো তুই নিচে থাকবো, যদি অ্যাক্সিডেন্ট হয় দুজন একত্রে না মারা যায়। সেই দিকটায় সরকারের বোধহয় নজরটা একটু। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে আসি। গতকাল বর্ষপূর্তির দিনে আমরা জানি যে এনসিপির যারা নেতৃস্থানীয় কয়েকজন আছেন, তাদের হঠাৎ করে কক্সবাজার যাওয়া নিয়ে এক ধরনের গুঞ্জন তৈরি হয়, এবং সেখানে তারা কোনো একটা বিশেষ মিটিং করছেন, এরকম বিষয়গুলো তৈরি আসে। এবং আজকে আমরা দেখতে পেয়েছি এনসিপির পক্ষ থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, কারণ দর্শানোর নোটিশ, যে কেন এইরকম একটি বিশেষ দিনে তারা সেখানে গেল। এই পুরো বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী? এই বিষয় নিয়ে আমার মন্তব্য হচ্ছে যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়ার বিষয়টা এখন বাংলাদেশে চলছে গত কিছুদিন ধরে, প্রাকৃতিক আবহাওয়ার কথা বলছি, রাজনৈতিক আবহাওয়া না, সেখানে সাগর কিন্তু খুব উত্তাল,
এবং কক্সবাজার যাওয়া এখন কারোর জন্যই নিরাপদ না। তারপর ওনারা গিয়েছেন, ওনারা নাকি ব্যক্তিগত সফর এটা, এবং একজন তো তার স্ত্রীকে সাথে নিয়ে গেছেন। ভালো সময় কাটানোর জন্য এটা একটা ভালো সময়, কিন্তু এমন একটা বিশেষ দিনে গেছেন যখন মানুষ প্রত্যাশা করছিল যে গণ অভ্যুত্থানের মূল তারকা যারা, তাদের মধ্যে কয়েকজনটা ওই মঞ্চে থাকলে ভালো হতো। সেই প্রত্যাশায় তারা আঘাত করেছেন। এর বাইরে আমি আর কোনো কিছু বলতে চাই না। অসংখ্য ধন্যবাদ। কারণ তারা তরুণ যেহেতু বয়সে। সাইফুল হক, আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। গতকাল শিবির তাদের গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে একটি প্রদর্শনীর আয়োজন করে, যেখানে তোপের মুখে তাদের যেসব নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন একটা সময়, যাদেরকে এখন পর্যন্ত রাজাকার বা এই গ্রুপের সদস্য বলে ধরা হয়, তাদের ছবি নামাতে বাধ্য হয়েছেন সেই তোপের মুখে। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এমনি তো আপনি জানেন যে প্রথমত তারা তো এটা বলতে পারেন, দেখলাম সামাজিক গণমাধ্যমে দেখলাম ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, এবং সামাজিক গণমাধ্যমে এটাকে রীতিমতন একটা বিশাল ঔদ্ধত্য হিসাবেই এটাকে অনেকে আখ্যায়িত করছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত, বা তারপরেও আমাদের স্বাধীনতা, আমাদের ভাষার লড়াই, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানিদের যে বর্বরতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে 25শে মার্চের রাতে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় অস্তিত্ব, এটা তার একটা শুধু একটা বিশাল শিক্ষা, এটা একটা সিম্বলিক একটা প্রতিষ্ঠান, যার সাথে আমাদের আবেগ, আমাদের অনেক কিছু এর সঙ্গে যুক্ত। এটা অনেকটা স্বাধীনতার আমাদের এক ধরনের বলতে পারেন প্রতীকী একটা প্রতিষ্ঠান। তো সেখানে তারা এ ধরনের মানুষজনের ছবি টবি টাঙিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও তারা এক ধরনের নেতিবাচক বার্তা দিয়েছেন, এবং ছাত্র, শিক্ষক, সাধারণ যে মানুষের মানে অনুভূতিতে, তো এটা একটা বড় ধরনের একটা কিন্তু প্রতিক্রিয়া জন্ম দিয়েছেন। স্বতঃস্ফূর্তভাবে একটা ক্ষোভ হয়েছে, বিক্ষোভ হয়েছে। আজকে দেখলাম যে বিশাল একটা বিক্ষোভ হয়েছে সাধারণ ছাত্র ছাত্রী সমাজের, মানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা অংশের। তো এগুলো হঠাৎ করে আপনি খেয়াল করবেন যে অভ্যুত্থানের পরে, এটা তো এমনি গত 15 বছরে হাসিনার এই অবরুদ্ধ পরিস্থিতি করতে যেয়ে তারা এ ধরনের শক্তিগুলোর এক ধরনের তার যে একটা বিকাশের রাস্তাটা তৈরি করে দেওয়া। আর এবারকার সরকার আসার পরে তারা তো মানে কিছু দল তো বলতে পারেন তারা সরকারের নানা ধরনের প্রত্যক্ষ পরোক্ষ এক ধরনের মদত বলি, প্রণোদনা বলি, এক ধরনের আশ্রয় প্রশ্রয় বলি, তারা এগুলো তারা পাচ্ছেন এটা। এবং বিশ্ববিদ্যালয়গুলো এখন ইতিমধ্যেই তাদের একটা বড় একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো এগুলোকে নিশ্চয়ই ধরুন যারা সাধারণ ছাত্র তারা থাকবেন, অবস্থান নেবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা যদি রাজনৈতিক কর্মকাণ্ডের, যদি যেসব ব্যাপারে মানুষের সংবেদনশীলতা আছে, মানুষের মধ্যে প্রশ্ন আছে, মানুষের মধ্যে নানা ধরনের যেগুলো অনেকগুলো মীমাংসিত প্রশ্ন আছে, সেগুলোকে আপনি নতুন একটা মানে গণেশ উল্টে যাওয়ার পরে সেটাকে যদি সুযোগ হিসেবে গ্রহণ করেন, আবার যখন গণেশ আরেকবার যখন উল্টে যাবে, তখন এগুলো অনেক সময় ব্যাকফায়ার করে। তো আমরা যেমন এই যে ধরুন আমি বলি এনসিপির এই যে গোপালগঞ্জে যে তাদেরকে কেন মুজিববাদকে কবর দিতে হবে, এই কথা কেন গোপালগঞ্জে যে বলতে হবে? তো গোপালগঞ্জের একটা সংবেদনশীলতা আছে না? গোপালগঞ্জ কেন? মানুষের নানা অংশের মানুষ, কক্সেস বাজারের সমাজে নানা অংশের। তা আপনি কোথায় কোন কথা বলছেন, কি আচরণ করছেন, কি সময়, স্থান, কাল, মানুষের সংবেদনশীলতা, তার আবেগের প্রশ্ন আছে, এগুলোকে একটা রাজনৈতিক বিবেচনার প্রশ্ন। এগুলোকে আপনি সীমা যখন আপনি লঙ্ঘন করেন, তখন স্বাভাবিকভাবে তার একটা প্রতিক্রিয়াটা আসবে। তো আমি তো শিবিরকে আমি তো মনে করি যে তারা এসব ব্যাপারে অনেক বেশি হিসেবী সংগঠন। এরকম ছবি টাঙ্গানোর আরো অনেক জায়গা হতো ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটা করে কেন এইসব ছবি টাঙ্গাতে হবে, এগুলো সকলে ছিল। সেই সাথে প্রশ্ন ছিল আলাল ভাই আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের সাথে আসলে তাদের সম্পর্কটা আসলে কি, সেই সাথে মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত, যাদের বিচার হয়েছে, তাদের ছবি সেখানে পোট্রে করা হয়েছে, এবং সেই সাথে যখন সেটা নামানো হলো রাতের মধ্যেই সেখানে তাদের বিচারের ব্যাপারে যারা প্রতিক্রিয়া দিয়েছিলেন, এমনকি সেখানে বেগম খালেদা জিয়ার একটি মন্তব্য আমরা দেখেছি যে এই বিচারটা আসলে কীরকম ছিল সেটা নিয়ে। পুরো বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? না, আমি দেখছি এভাবে যে যাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, এত বছর পরেও 71-এর আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে এত প্রাণ, এত ত্যাগ, 21-এর বিনিময়ে যারা বিরোধিতা করেছে, তাদের মধ্যে এখন পর্যন্ত যেহেতু কোনো অনুশোচনা নেই,
কোনো ঘোষণা নেই সাধারণ মানুষের কাছে। সুতরাং এটা তাদের নিজেদেরকে যদি তারা বাহাদুর মনে করেন তাতে কিছু আসে যায় না। আপনাকে এ প্রসঙ্গে আমি বলি, তাজমহল তো সারা পৃথিবীতে আলোচিত একটি জায়গা, জি এবং এই তাজমহলের ইতিহাস সম্রাট শাহজাহান এই করেছেন ওই করেছেন ওই করেছেন, কিন্তু মমতাজের ইতিহাস তো কেউ পড়ে না। মমতাজকে বিয়ে করার জন্য শাহজাহান তার স্বামীকে হত্যা করেছিলেন, হত্যা করে এনে বিয়ে করেছিলেন। মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের 4 নম্বর স্ত্রী, 4 নম্বর স্ত্রী, এবং সম্রাট শাহজাহানের বিয়ে ছিল মোট 7টি। মমতাজ তার 14তম সন্তান প্রসব করার সময় মারা গেছে। মমতাজের মৃত্যুর পরে সম্রাট শাহজাহান আবার তার বোনকে বিয়ে করেছে। এই ইতিহাস তো প্রকাশ্যে আসে না। এই ইতিহাস প্রকাশ্যে আনতে হলে এখন তাদের বংশধরদেরকে ক্ষমা চাইতে হবে যে আমার সম্রাট শাহজাহান যত মহিমান্বিত মনে করছেন আপনারা তা না, ভেতরে ভেতরে এই ছিল। তো একটি রাজনৈতিক দলের এই জিনিসগুলো আগে প্রকাশ্যে এনে ক্ষমা চাওয়া উচিত, তারপরে এসব উদ্যত্তপূর্ণ কাজ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।